আজ নিয়ে এসেছি আরও একটা অসাধারণ স্প্যানিশ হরর মুভি রেক 2 এর গল্প নিয়ে। যারা রেক 1 এর গল্প মিস করে গেছো তারা কমেন্ট বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের পার্টের ভিডিও দেখে নিতে পারো। তবুও রেক 1 এর গল্পটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি। একটা সাধারণ রাতের শিফট কিভাবে মুহূর্তের মধ্যে নরকে পরিণত হতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই স্প্যানিশ ফাউন্ড ফুটেজ মুভি রেক। সাংবাদিক অ্যাঞ্জেলা আর ক্যামেরাম্যান পাবলো দমকল কর্মীদের নিয়ে একটা ডকুমেন্টারি শ্যুট করতে গেলে দমকল কর্মীদের কাছে খবর আসে বার্সেলোনার এক রহস্যময় অ্যাপার্টমেন্টে পৌঁছানোর। তারা সেখানে গেলে এক বৃদ্ধার হিংস্র আক্রমণে শুরু হয় রক্তক্ষয়ী তাণ্ডব। বাঁচার আগেই মিলিটারি পুরো বিল্ডিং বাইরে থেকে সিল করে দেয় আর ভিতরে আটকে পড়ে যায় সবাই। মুহূর্তের মধ্যে সেখানে ছড়িয়ে পড়ে অজানা মারণ ভাইরাস, যা লালার মাধ্যমে সংক্রামিত হয়ে ফ্ল্যাটের বাসিন্দাদের একে একে পরিণত করতে থাকে হিংস্র নরঘাতক জম্বিতে। জানা যায় জেনিফার নামের একটা বাচ্চার পোষা কুকুর থেকে এই ভাইরাসের উৎপত্তি। সময় যত এগিয়ে যায় একে একে সবাই মারা পড়লে বাঁচা শেষ আশায় অ্যাঞ্জেলা আর পাবলো আশ্রয় নেয় উপরের পেন্ট হাউসে। সেখানেই তারা আবিষ্কার করে এক হাড় হিম করা সত্য, যা হলো এইটা কোনো সাধারণ ভাইরাস নয়, বরং ভ্যাটিকানের এক গোপন এক্সপেরিমেন্ট আর ডেমনিক পজেশনের ফল, যার কেন্দ্রে রয়েছে ট্রিস্টিনা নামের একটি মেয়ে। গহীন অন্ধকারে ট্রিস্টিনা ছিঁড়ে খায় পাবলোকে, আর আমরা ক্যামেরায় দেখতে পাই ট্রিস্টিনা অ্যাঞ্জেলাকে টেনে নিয়ে যাচ্ছে অনন্ত আঁধারে। সাথে শুধুমাত্র ভেসে আসে তার আর্তনাদ। তো চলো এরপর কি হলো সেটা জানার জন্য শুরু করি রেক 2 মুভির এক্সপ্ল্যানেশন। এই ভয়ানক ঘটনার পর প্রায় 2 ঘন্টা কেটে গেছে। অ্যাপার্টমেন্টের পরিস্থিতি সামলানোর জন্য পাঠানো হয়েছে 4 জনের একটা সোয়াট টিম। ফার্নান্দেজ হলো এদের চিফ, আর বাকি 3 জন মার্তোস, রোজো ও লারা। এদের সবার হেলমেটে ক্যামেরা লাগানো আছে যাতে একে অপরের সাথে কানেকশন বজায় থাকে। তারা অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছলে দেখে সেখানে জমেছে প্রচুর লোকের ভিড়। সাথে সাথেই একজন সরকারি কর্মী তাদের ডক্টর ওয়েন নামের স্বাস্থ্য মন্ত্রকের এক অফিসারের সাথে দেখা করিয়ে বলে গোটা অ্যাপার্টমেন্টে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়ায় সবাই 2 ঘন্টা আগেই মারা গেছে, তাই অ্যাপার্টমেন্ট সিল করে কোয়ারেন্টাইন করা হয়েছে। ওয়েন তাদের জানায় এই ভাইরাসে আক্রান্ত মানুষরা হঠাৎ করে প্রচণ্ড হিংস্র হয়ে উঠছে এবং তারা এতটাই ভয়ঙ্কর যে মানুষকে খেতেও দ্বিধাবোধ করছে না। ওয়েনকে নিয়ে সোয়াট টিম বিশেষ ধরনের শ্যুট পরে অ্যাপার্টমেন্টে প্রবেশ করলে বাইরে থেকে মারি কারমেনের স্বামী মানে জেনিফারের বাবা যে ওষুধ আনতে বাইরে গেছিল সেও এখন অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকতে চায়, তবে অফিসাররা তাকে ঢুকতে দেয় না। তারা ভিতরে ঢুকেই দেখতে পায় পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে রক্ত। সিঁড়ির পাশে জড়িয়ে রয়েছে একটা রক্তমাখা চেন, যা দিয়ে আগের মুভিতে জেনিফারের মাকে বেঁধে রাখা হয়েছিল। ওয়েন তাদের সবাইকে মাস্ক খোলার জন্য বলে, কারণ এই ভাইরাস এয়ার নয় বরং স্যালাইভা, ব্লাড বা ফ্লুইডের মাধ্যমে ছড়িয়ে পড়ে। গ্রাউন্ড ফ্লোরে কাউকে খুঁজে না পেয়ে সবাই চলে যায় একদম উপরের পেন্ট হাউসে, যেখানে পাবলো আর অ্যাঞ্জেলাকে ট্রিস্টিনা স্বীকার করেছিল। পেন্ট হাউসে তারা ট্রিস্টিনাকে নিয়ে বিভিন্ন আর্টিকেল দেখতে পায়, যেমনটা অ্যাঞ্জেলা দেখেছিল। তাকে নাকি কেউ পজেস করেছিল, তার মধ্যে ছিল এক ভয়ানক ভাইরাস। এছাড়াও খুঁজে পায় বেশ কিছু ডকুমেন্ট। ভ্যাটিকান সিটির এজেন্টের সেই রেকর্ডটায় ওয়েন ট্রিস্টিনা এবং তার উপর চালানো এক্সপেরিমেন্টের কথা জানতে পারে। তখনই সোয়াট টিমের নজর পড়ে অ্যাটিকের ট্র্যাপডোরে। মার্তোস সেখানে ঢুকে দেখার চেষ্টা করে কিছুই খুঁজে পায় না। এমন সময় গ্রাউন্ড ফ্লোর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে নিচে নামতে গেলে হঠাৎ ভাইরাসে আক্রান্ত এক মহিলা তার উপর হামলা করে তাকেও সংক্রামিত করে দিলে এফেক্টেড মার্কোস সোয়াট টিমের বাকিদের উপর হামলা করে। তখনই ওয়েন এসে তাকে ঘরে আটকে রেখে চার্চের প্রেয়ারের সাথে ক্রসের ধর্মীয় সাইন ব্যবহার করে তাকে শান্ত করে। টিমের বাকিরা তাদের ততক্ষণে বের করার জন্য ওয়েনকে অনুরোধ করতে থাকে। আসলে এখানে পাঠানোর আগে তাদের বলে দেওয়াই হয়েছিল যে ওয়েনের অর্ডার ছাড়া সরকার অ্যাপার্টমেন্ট থেকে কাউকেই বের করবে না। এছাড়াও তারা কেউ ওয়েন ছাড়া বাকিদের ভয়েস যেহেতু চেনে না, তাই তাদের বিশ্বাস কেনই বা করবে। সবথেকে বড় কথা, ওয়েন নিজেও এখন বেরোতে রাজি নয়। তারা পেন্ট হাউসে ফিরে আসলে ওয়েন জানায় সে কোনো স্বাস্থ্য মন্ত্রকের লোক নয়, বরং সে ভ্যাটিকানের পাঠানো একজন প্যাস্টর। এরই সাথে আরও একটা সিক্রেট রিভিল করে যে এইটা কোনো সাধারণ জম্বি ভাইরাস নয়, বরং এটা এক ধরনের ডায়াবলিক পজেশন, অর্থাৎ এই ভাইরাস থেকে ডেমনিক পজেশন ছড়ায়, যা শুরু হয়েছিল ট্রিস্টিনার থেকে। 11 বছর বয়সী ট্রিস্টিনার মধ্যে সবার প্রথম এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছিল। ভ্যাটিকান সিটি ট্রিস্টিনার সাইনগুলোকে ডায়াবলিক পজেশন হিসেবে গ্রহণ করে ফাদার অ্যালবেলদাকে ট্রিস্টিনার পর্যবেক্ষণ করার দায়িত্ব দেয়।
তারা এই পজিশন থেকে ট্রিস্টিনাকে বাঁচানোর যদি উপায় খুঁজে পেয়ে তাকে আইসোলেট করে রাখতে পারে তাহলে এর অ্যান্টিডোট আবিষ্কার করা সম্ভব। তবে সবটাই করতে হতো খুবই গোপনে। এই কারণে ভ্যাটিকান সিটি এই অ্যাপার্টমেন্টের পেন্ট হাউসকেই বেছে নেয় এক্সপেরিমেন্টাল ল্যাব হিসেবে। কিন্তু কোনোভাবে তাদের প্ল্যান ব্যাকফায়ার করলে ট্রিস্টিনাকে এইখানেই মরার জন্য ছেড়ে দেয়। এই ঘটনা এতটাই গোপনীয় ছিল যে সরকার অব্দি ওয়েনের আসল পরিচয় জানে না। ভ্যাটিকান সিটি ওকে পাঠিয়েছে ট্রিস্টিনার ব্লাড স্যাম্পল জোগাড় করতে, যা অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী পেন্ট হাউসের কোথাও লুকিয়ে রাখা হয়েছিল। এখন একমাত্র তারই রক্ত পজিশনের অ্যান্টিডোট বানাতে সাহায্য করবে। তো এখন ব্লাড স্যাম্পল খুঁজে পেলে ওয়েনের অর্ডার অনুযায়ী তারপরেই সবাই এই অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে পারবে। অর্থাৎ এতক্ষণ অবধি যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা কোনো জম্বি নয়, বরং তারা এখন হয়েছে পজিশনের শিকার। সবাই পেন্ট হাউসে ট্রিস্টিনার রক্তের নমুনা খোঁজার সময় লারা কিছু ডকুমেন্ট খুঁজে পেলে জানতে পারে যে ট্রিস্টিনার পর ভ্যাটিকান সিটি কিছু বাচ্চাদের উপরেও পজিশনের পরীক্ষা করেছিল, যেটা জেনে লারা ওয়েনের উপর প্রচণ্ড রেগে যায়। এমন সময় একটা বিকৃত চেহারার বাচ্চা, যে আগের পার্টে পাবলোর ক্যামেরা ভেঙে দিয়েছিল, সে লারার উপর আক্রমণ করার চেষ্টা করলে বাকিরা তার দিকে ক্রমাগত গুলি চালাতে থাকলে সে ভয় অ্যাটিকের ভিতরে ঢুকে যায়। ফার্নান্দেজ আর রোজো সাথে সাথেই বাচ্চাটাকে মারার জন্য অ্যাটিকের দিকে গুলি বর্ষণ করতে থাকলে এক পর্যায়ে পুরো অ্যাটিকের দেওয়াল ভেঙে পড়ার সাথে নিচে এসে পড়ে ফাদার অ্যালবেলদার মৃতদেহ। তখনই আবার আচমকা সে বিকৃত বাচ্চাটা এসে ওয়েন এবং ফার্নান্দেজের উপর হামলা করতে শুরু করলে সে লারাকে নির্দেশ দেয় তার মাথায় টার্গেট করতে। তবে সে বাচ্চা হওয়ায় লারা টার্গেট করতে না চাইলে ওয়েন নিজেই তার মাথায় টার্গেট করে শেষ করে দেয়, কারণ এই পজেসড বাচ্চাটার উপরেও ভ্যাটিকান সিটি এক্সপেরিমেন্ট চালিয়েছিল এবং সেও পজেসড ছিল। এতক্ষণে এরা বুঝে গেছিল অ্যাপার্টমেন্টে থাকা মানেই মৃত্যু, তাই যত তাড়াতাড়ি সম্ভব ট্রিস্টিনার ব্লাড স্যাম্পল খুঁজে তাদের বেরোতে হবে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর লারা শেষ অবধি ব্লাড স্যাম্পল খুঁজে পায়। তবে তার উপর বেশ কিছু বিকৃত চেহারার পজেসড বাচ্চা আক্রমণ করলে কোনো রকমে বেঁচে স্যাম্পলটা ওয়েনকে দিয়ে দেয়। এখন এটা আদৌ ট্রিস্টিনার রক্ত কিনা চেক করার জন্য ওয়েন বিশেষ প্রেয়ার করে স্যাম্পল থেকে কিছুটা রক্ত জেসাস ক্রসে স্পর্শ করলে, কিন্তু হঠাৎ করে টেস্ট টিউবে থাকা স্যাম্পলে আগুন লেগে যাওয়ায় লারার হাত থেকে পড়ে ভেঙে যায়। অর্থাৎ তাদের অন্তিম আশাও এখন শেষ। ওয়েন জানায় এখন একটাই উপায়, যেভাবেই হোক ট্রিস্টিনার থেকে ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে হবে, কারণ ব্লাড স্যাম্পল ছাড়া অ্যান্টিডোট তৈরি করা প্রায় অসম্ভব। এমন সময় অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে বেশ কিছু সিভিলিয়ানদের সেখানে দেখতে পায়। এখন তাদের বেরোনোর জন্য সাহায্য করবে কিনা সেটা জানার জন্য ওয়েন রেডিওতে সিগন্যাল এলে সে স্পষ্ট জানিয়ে দেয় যে ওয়েন যতক্ষণ অর্ডার দিচ্ছে অ্যাপার্টমেন্ট থেকে কেউ বেরোবে না। এটির সাথে সিগন্যাল কেটে গেলে ওয়েনের অর্ডারে সবাই ট্রিস্টিনাকে খুঁজতে লেগে পড়লে হঠাৎ দেখে একজন লোক তাদের দিকে ছুটে আসছে। সোয়াট টিম সময় নষ্ট না করে তাকে গুলি করে একদম উপরের তলা থেকে নিচে ফেলে দেয়। তখনই দেখে নিচ থেকে দুজন ছেলে ও একজন ফায়ার ফাইটার অ্যাপার্টমেন্টের ভিতরে কোনোভাবে ঢুকে এসছে এবং তারা ক্যামেরায় সব কিছু শ্যুট করছে। তারা ভিতরে কিভাবে এলো কেউ বুঝতে না পারলেও ওয়েন বুঝতে পারে অ্যাপার্টমেন্টের জানলায় যে সিভিলিয়ানদের দেখা গেছিল তারা হলো এরাই। ওয়েন চায় না কেউ অ্যাপার্টমেন্ট থেকে বেরোক, তাই তার অর্ডারে ফার্নান্দেজ, রোজো ও লারা ফায়ার ফাইটার এবং ছেলেগুলোকে পিছু করলে হঠাৎ বেশ কিছু পজেসড লোক তাদের উপর আক্রমণ করতে আসলে ক্যাওস তৈরি হয় এবং লারা এদের থেকে আলাদা হয়ে যায়। পরিস্থিতির চাপে এসে বুঝে যায় এখান থেকে বেরোনোর রাস্তা নেই এবং সেও খুব তাড়াতাড়ি তাদের মতোই হয়ে যাবে। তাই লারা কোনোভাবে বাথরুমের মধ্যে ঢুকে নিজেকে শেষ করে দেয়। লারার অবস্থা দেখে ফার্নান্দেজ ও রোজো এখনই অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে চায়, তবে ওয়েন জানায় কোনোভাবে যদি এই ডেমনিক ভাইরাস অ্যাপার্টমেন্ট থেকে বাইরে ছড়িয়ে পড়ে তাহলে পুরো শহর নরকে পরিণত হবে। তখন হয়তো ফার্নান্দেজ ও রোজোকে তাদের প্রিয় মানুষদের নিজের হাতে শেষ করতে হবে, তাই অ্যান্টিডোট ছাড়া তারা কেউ বেরোতে পারবে না। লারাকে ভুলে তারা পুনরায় খোঁজ করতে বেরোলে ফার্নান্দেজ হঠাৎ খুঁজে পায় জেনিফারের মায়ের মৃতদেহ এবং তার মুখ থেকে উদ্ধার করে একটা রকেট। এমন সময় হঠাৎ মার্তোজের ক্যামেরা থেকে সিগন্যাল আসতে শুরু করে, যাকে একটা রুমে আটকে রাখা হয়েছিল। তারা মার্তোজের ক্যামেরাতে ওই দুজন ছেলে এবং ফায়ার ফাইটারকে দেখতে পেলে তাকে বাঁচানোর জন্য যেতে শুরু করলে আচমকা জেনিফার তাদের উপর আক্রমণ করে। তবে রোজও তাকে ধরে ফেললে ওয়েন ফার্নান্দেজকে বারণ করে জেনিফারকে মারতে, বরং সে জানায় তারা জেনিফারের মাধ্যমে জানতে পারবে ট্রিস্টিনা কোথায় লুকিয়ে আছে, কারণ এরা একে অপরের সাথে কানেক্টেড। এরা কাইন্ড অফ ট্রিস্টিনার পাপেট বলা যেতে পারে। তখন ওয়েন জেসাস ক্রস ব্যবহার করে জেনিফারের থেকে কথা বের করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে জেনিফার আক্রমণাত্মক হয়ে উঠলে রোজও তাকে
শ্যুট করতে বাধ্য হয়। অন্যদিকে এই ঘটনার সাথে আমাদের একটা ফ্ল্যাশব্যাকের স্টোরি দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি অ্যাপার্টমেন্টে বাকি সিভিলিয়ানরা কি করে ঢুকেছিল। আসলে সোয়াট টিম আর ওয়েন যখন অ্যাপার্টমেন্টে ঢুকেছিল তখন অ্যাপার্টমেন্টের ছাদে টিটো, মিরে আর ওরি নামে 3 জন এই 18 থেকে 19 বছর বয়সী কয়েকটা বাচ্চা রকেট নিয়ে খেলছিল। তখন এই আর্মি অফিসার এসে তাদের বেসিক কিছু ঘটনা জানিয়ে অ্যাপার্টমেন্ট খালি করতে বললে তারা সবকিছু রেকর্ড করতে শুরু করে। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে তারা দেখতে পায় একটা লোক ভিতরে যাওয়ার জন্য একজন ফায়ার ফাইটারের কাছে প্রচণ্ড অনুরোধ করছে। এই লোকটাই হচ্ছে পেপ, মানে জেনিফারের বাবা। এরা দেখলো যে পেপ একজন ফায়ার ফাইটারকে রাজি করিয়েছে অ্যাপার্টমেন্টের ভিতরে যাওয়ার জন্য, কারণ সে তার স্ত্রী ও মেয়ের কাছে যে কোনো মূল্যে যেতে চায়। এরপর পেপ একজন ফায়ার ফাইটারের সাথে বেসমেন্টের ড্রেন দিয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে। তবে তাদের অজান্তেই পেপ ও ফায়ার ফাইটারকে ফলো করে টিটো, মিরে ও ওরিও চুপচাপ ঢুকে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ধরা পড়ে গেলে পেপ ও ফায়ার ফাইটার তাদের ফিরে যেতে বললে তারা দেখে পুলিশ ইতিমধ্যে বেসমেন্টের ড্রেনের এক্সিট ওয়ে বন্ধ করে দিয়েছে, যেটা হয়েছিল ওয়েনের অর্ডারে, কারণ ওই সময় তাদের অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে ওয়েন দেখতে পেয়ে গেছিল। অর্থাৎ এখন আর কেউ অ্যাপার্টমেন্টের বাইরে যেতে পারবে না। বাইরে যাওয়ার সব উপায় বন্ধ হয়ে গেলে সবাই চলে যায় জেনিফার ও মারিকে খোঁজার জন্য। একটু পরেই পেপ তার স্ত্রীকে খুঁজে পায়, তবে জেনিফার নিজেও এখন এফেক্টেড। তাই সে পেপকে দেখে তার উপর হামলা করলে ফায়ার ফাইটার অনেক বাঁচানোর চেষ্টা করলেও শেষ অবধি পেপকে কামড়ে দেয়। তখন বাকিদের কামড়ানোর আগে টিটো মারির মুখে রকেট গুঁজে দিলে সেইখানেই সে শেষ হয়ে যায়। এই কারণে সোয়াট টিম মারির মুখ থেকে রকেট পেয়েছিল। এখন পেপ এফেক্টেড, তাই ফায়ার ফাইটার সহ 3 জন বাচ্চা জানলা দিয়ে বাইরে বেরোতে গেলে হঠাৎ পুলিশরা তাদের উপর গুলি চালানোর চেষ্টা করলে এই সুযোগে পেপ চলে যায় উপরের দিকে, যেখানে সোয়াট টিমের সাথে ওয়েন ছিল। মনে আছে সোয়াট টিম যাকে গুলি করে নিচে ফেলে দিয়েছিল? সেটা ছিল হচ্ছে এই পেপ। পেপের মৃতদেহ দেখে তারা ভয়ে একটা ঘরে লুকিয়ে গেলে খুঁজে পায় মার্তোজের হেলমেট, যেটার মাধ্যমে সোয়াট টিমের সাথে তারা কন্ট্যাক্ট করতে সক্ষম হয়। তো আশা করছি এখন ক্লিয়ার হয়ে গেছে যে এরা কিভাবে ভিতরে ঢুকেছিল। ততক্ষণে এরা শুনতে পায় জেনিফারের কান্নার আওয়াজ। মার্তোসকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ঘর থেকে পেপকে ডাকতে থাকে। তবে পেপ এখন মৃত, তাই বাকিরা ভাবে জেনিফার হয়তো বিপদে আছে। তারা মার্তোসের রুমের ভিতরে প্রবেশ করলে কেউ জেনিফারকে খুঁজে পায় না, এবং হঠাৎ করে মার্তোস আক্রমণাত্মক হয়ে ফায়ার ফাইটার ও টিটোর উপর আক্রমণ করলে মিরে তাকে বাঁচানোর জন্য মার্তোসের দিকে গুলি চালালে ভুলবশত সেই গুলি গিয়ে লাগে ফায়ার ফাইটারের মাথায়। ফলত সে মারা গেলে মার্তোস এবারে মিরের উপর আক্রমণ করলে সে তাকেও শেষ করে দেয়। গোলাগুলির আওয়াজ শুনে ইতিমধ্যে ওয়েন ও বাকি 2 জন অফিসার মার্তোসের রুমে পৌঁছায়, এবং মার্তোস যেহেতু মারা যাওয়ার আগে টিটোর হাতে কামড়ে ধরেছিল, তাই ওয়েন বুঝতে পারে ক্রিস্টিনা কোথায় আছে সেইটা জানতে হলে তাকে টিটোর মাধ্যমে তার সাথে কথা বলতে হবে। এইটাই একমাত্র তাদের শেষ উপায়। তাই ওয়েনের নির্দেশে তারা টিটোকে বেঁধে মিরে ও ওরিকে একটা ঘরে বন্দি করে রাখে। ওয়েন টিটোর মাধ্যমে ক্রিস্টিনার সাথে কথা বলতে শুরু করলে হঠাৎ রোজোর ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেলে তখনই ক্যামেরা নিয়ে হাজির হয় রেক ওয়ানের রিপোর্টার অ্যাঞ্জেলা। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে, রেক ওয়ানের এন্ডিংয়ে সে কি তাহলে মারা যায়নি? সেই রহস্যে একটু পরে আসছি। ফার্নান্দেজ তাকে ভালোভাবে পরীক্ষা করে দেখে সংক্রামিত কিনা, তবে তার শরীরে কোনো কাপড়ের দাগ বা সংক্রমণের চিহ্ন না থাকলে তার উপর আক্রমণ করে না। অ্যাঞ্জেলা বলে সে লাস্ট ক্রিস্টিনাকে দেখেছিল পেন্ট হাউসের অন্ধকারের মধ্যে। ওয়েন আরও একবার চেষ্টা করলো টিটোর মাধ্যমে ক্রিস্টিনার সাথে কথা বলার, এবং এইবার সে সফল হয়। টিটোর মাধ্যমে ক্রিস্টিনা জানায় শয়তান সব জায়গায় বিরাজমান, তবে হয়তো সে এখন আছে নিশ্চিদ্র অন্ধকারে, যেখানে কখনো আলো প্রবেশ করে না। ওয়েন বুঝতে পারে ফলেন অ্যাঞ্জেলকে ঈশ্বর অন্ধকারে ঠেলে দিয়েছিল, তাই তাকে বলা হয় প্রিজনার্স অফ ডার্কনেস। এই কারণে ক্রিস্টিনা অন্ধকার ছাড়া বেরোতে পারে না। ওয়েন বুঝে যায় সে পেন্ট হাউসের মধ্যেই কোথাও লুকিয়ে আছে, তবে তারা সেটা খালি চোখে দেখতে পাবে না। এর জন্য প্রয়োজন অ্যাঞ্জেলার নাইট ভিশন ক্যামেরা, কারণ পৃথিবীতে এমন অনেক জিনিসই আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। অতঃপর ওয়েনের কথা অনুযায়ী অ্যাঞ্জেলার নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করে তারা একটা সিক্রেট দরজা খুঁজে পায়। অর্থাৎ ওয়েনের সন্দেহ ঠিক ছিল। তারা সেই রুমে একটা অন্ধকার কুঁয়ো পায়, যা খালি চোখে বা সাধারণ ক্যামেরায় ছিল অদৃশ্য। এখন কুয়োর ভিতরে ক্রিস্টিনা লুকিয়ে আছে কিনা দেখতে হলে হঠাৎ সে ফার্নান্দেজের উপর হামলা করে তাকে কুয়োর ভিতরে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে, এবং পর মুহূর্তে ক্রিস্টিনা এসে রোজোর উপরে হামলা করে তার হাত থেকে ক্যামেরাটা ফেলে দেয়। যদিও সে কোনোভাবে ক্যামেরাটা খুঁজে নাইট ভিশন অন করলে সে প্রথমবার বিকৃত চেহারার হাড় কঙ্কাল বেরিয়ে থাকা ক্রিস্টিনাকে দেখতে পায়।
ট্রিস্টিনা অন্ধকারে কিছু দেখতে না পেলেও এমন সময় হঠাৎ ওয়েনের রেডিওতে পুলিশ সিগন্যাল পাঠাতে শুরু করলে রেডিওর আওয়াজ ফলো করে এসে পুনরায় ওয়েনের উপর চড়াও হলে অ্যাঞ্জেলা শর্টগান ব্যবহার করে ট্রিস্টিনাকে অবশেষে শেষ করে দেয়। এতে ওয়েন প্রচণ্ড রেগে যায়, কারণ অ্যান্টিডোট বানানোর জন্য তার দরকার ছিল ট্রিস্টিনার ব্লাড। এমন সময় তারা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেলে অ্যাঞ্জেলা অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে চায়, যা অবশ্য ওয়েন ছাড়া সম্ভব নয়, কারণ সে যতক্ষণ না অর্ডার দেবে তারা তাদের বের করবে না। তবে ওয়েনের মিশন শেষ হয়নি, তাই সে রোজো ও অ্যাঞ্জেলাকে বাইরে বেরোনোর অনুমতি দিতে অস্বীকার করলে অ্যাঞ্জেলা রেগে ওয়েনের উপর আক্রমণ করে। রোজো ওয়েনকে বাঁচানোর জন্য অ্যাঞ্জেলাকে বাধা দিতে গেলে সে তাকেও শেষ করে ওয়েনের উপর উঠে বসে অ্যাঞ্জেলা তাকে নৃশংসভাবে শেষ করে ওয়েনের গলা নকল করে অফিসারদের জানায় মিশন সাকসেসফুল হয়েছে। তবে ওয়েন এখন সংক্রামিত, তাই সে বাইরে বেরোতে পারবে না। এখান থেকে শুধু একজনই বাইরে যাবে, যে হলো অ্যাঞ্জেলা, এবং তাকে বের করে যেন সব কিছু পুড়িয়ে ফেলা হয়। আর এই ঘটনার সাথে রিভিল হয় গল্পের একটা সেরা টুইস্ট। দেখা যায় রেক ওয়ান মুভির শেষ দৃশ্যে যখন ট্রিস্টিনা অ্যাঞ্জেলাকে টেনে নিয়ে গেছিল, তখন সে ট্রিস্টিনাকে মারেনি, বরং তার মধ্যে ট্রিস্টিনা ট্রান্সফার করে দিয়েছিল ডেমনিক শক্তি বা সিডস, যাতে সে অ্যাপার্টমেন্টের বাইরে সবার মধ্যে এই ডেমনিক পজেশন ছড়িয়ে দিতে পারে। এরই সাথে ক্যামেরার দিকে তাকিয়ে অ্যাঞ্জেলার ক্রিপি স্মাইলের সাথে শেষ হয় আজকের মুভি রেক 2। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং আমার সাথে সরাসরি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেইখানে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে।